স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। দুপুরে বাড়ি ফিরল নীলা আর ইকরা। আজকে তাদের দিন ভালোই কেটেছে। কাল থেকে আবার চিতই পিঠার বিজনেস শুরু করবে, তাই আজকেই ভর্তা বানিয়ে রাখবে। কিন্তু যেহেতু আজকে মনভীর সাথে দেখা করতে যেতে হবে মনে হয় না সেইখান থেকে এসে আজ আর ভর্তা বানানো হবে না। আর যদি একবার ফুপুর খোঁজ পেয়ে যায় তাহলে তো আজ তার ঘুমই হবে না। দুজন মিলে বাড়ি ফিরে আগে গোসল করে নিল। ইকরা গোসল শেষে নামাজ আদায় করে নিল, আর নীলা তো তক্ষণে খাবার গরম করতে লাগলো। ইকরার নামাজ শেষ হলে দুজনে মিলে একসাথে খেয়ে নিবে। খাবার গরম করতে করতে নীলা লিসার কথা ভাবতে লাগলো, কারণ আজ সারাদিনই এই মেয়েটিকে সে ইউনিভার্সিটিতে দেখেনি। সে তো ভেবেছিল গতকাল সে যা করেছে তার রিভেঞ্জ নিতে আজ এই মেয়েটি অন্য কিছু করবে তার সাথে। অবশ্য নীলা তৈরি থাকে সবসময়। নীলা ছোটবেলা থেকেই এমন প্রতিবাদী, কেউ কিছু বললে কখনো তাকে ছেড়ে দেয়নি। একবার ছোটবেলায় খেলার সময় তার এক বান্ধবীর আগের মাথায় ইচ্ছে করে তার ডল হাউস ভেঙে ফেলেছিল। তখন নীলার বয়স ছিল 9 কি 10। তখনও সে ওই বান্ধবীদেরকে নিয়ে পুতুল দিয়ে খেলতো। তাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও তাকে অল্প বয়সে কখনোই ফোন দেওয়া হয়নি, তাই মাঝে মধ্যেই পুতুল দিয়ে খেলতো সে। আর ডল হাউসটি তার খুব পছন্দের ছিল। যখন সেটি তার বান্ধবী ভেঙে ফেলল তখন সে কান্নাকাটি না করে সঙ্গে সঙ্গে সেই বান্ধবীর বাসায় গিয়ে তার একটি ডল হাউস ভেঙে ফেলল। এরপরে নিজের মায়ের কাছ থেকে অনেক বকুনি খেয়েছিল সে। তার মা বলল, সে তোর ডল হাউস ভেঙেছে বলে কি তুইও তার ডল হাউস ভেঙে ফেলবি? তখন নীলা জবাবে বলেছিল, যদি সে ভুলবশত ভাঙতো তাহলে আমি এতটা পাত্তা দিতাম না। কিন্তু সে আমার বাড়িতে, আমার রুমে আমার সাথে আমার পুতুল দিয়ে খেলেই আমার ওপর রাগ করে আমার ডল হাউস ভেঙে ফেলেছে। তাই ইচ্ছে করে ভেঙে ফেলেছে। সে যেমনটা করেছে তার সাথে তেমনটাই করলাম। নীলার মা রাগান্বিত কণ্ঠে বললেন। কুকুর কামড়ে দিলে কি তুইও তাকে কামড়ে দিবি? নীলা জবাবে বলেছিল, কুকুর কামড় দিলে বদলে তাকে কামড় না দিয়ে পারলে লাঠি দিয়ে কুকুরকে বাড়ি দিয়ে কুকুরের মাথা ফাটিয়ে দিতে পারবো। এই ক্ষমতাই নীলা মির্জার আছে। সেই দিন নীলার কথা শুনে বাড়ির সকলে বেশ অবাক হয়েছিল, কিন্তু নীলার বাবা এবং চাচারা অনেক গর্ববোধ করেছিল। তারা বুঝতে পেরেছিল নীলা অনেক সাহসী এবং তেজি মেয়ে হবে ভবিষ্যতে। পুরনো কথা ভাবতে ভাবতে হঠাৎ নীলার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। যখন দেখলো পুরনো স্মৃতি মনে করতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেগুলো এক সময় তার জন্য আবেগময় হলেও এখন বিষাক্ত। তৎক্ষণাৎ সে অতীতের চিন্তা ভাবনা থেকে ফেরত এলো। নিজেকে শাসিয়ে বলল, কোনো বিষয়ে স্মৃতি মনে করতে নেই নীলা। আর আজকে তো তোর আনন্দের দিন। তুই ফার্স্ট হয়েছিস, তার উপর আবার প্রাইজ পেয়েছিস। তাই সেসব কাছের মানুষের কথা আজ ভাববি না যারা তোকে আঘাত দিয়েছে। আসলেই আঘাত কেবল কাছের মানুষগুলোই দেয়। অথচ পেয়ারেলাল আমার অপ্রিয় এবং পর হওয়ার সত্ত্বেও আমার জন্য কতটা করলো। সারা রাত জেগে আমার প্রজেক্ট বানিয়ে দিল। আমার জন্য তিনি এতটা কেন করলেন এই প্রশ্নের জবাব নেই আমার কাছে। শুধু এতটুকু জানি, মা বাবা এবং চাচাদের পরে এই প্রথম কেউ আমার জন্য এতটা করলো, আমার চোখের পানির মূল্য দিতে পারলো। অপ্রিয় হওয়া সত্ত্বেও পেয়ারেলালের কাছে আমি ঋণী থাকবো জীবনে। আর যাই হোক, এমন একটা প্রফেসর দরকার। কথাগুলো বলেই আনমনে হেসে উঠল নীলা, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। উপলব্ধি করতে পারলো নিজের ভুল। মনে মনে নিজের ভুল নিজেকে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তুই এত ওভার সেন্সিটিভ কেন নীলা? একটা মানুষ তোর জন্য যা করেছে অন্যের জন্য তাই করতে পারে। এখানে অস্বাভাবিক কিছু নেই। এক ভুল বারবার করবি না। তোর উপকার করেছে তার জন্য একটা থ্যাঙ্কস গিফট দিবি এবং পরবর্তীতে সুযোগ পেলে তার উপকার করে দিবি। এনাফ। এর থেকে বেশি কিছু ভাববে না। কারোর কথা বেশি ভাবলেই তার প্রতি দুর্বলতা চলে আসে। আর নীলা মির্জা কখনো কারো প্রতি অথবা কারোর জন্য দুর্বল হতে পারে না। সকালে মনভি মেহালের সাথে কথা বলে চলে এসেছিল।
ক্যাব বুক করে বাড়ি ফিরেছে। মেহালের সাথে তার ইউনিভার্সিটিতে গিয়েছিল কেবল নিজের কটন ক্যান্ডিকে এক নজর দেখার জন্য, কিন্তু কল্পনাও করতে পারেনি কটন ক্যান্ডির সাথে এতটা সময় কাটাতে পারবে। মন তার ভীষণ ফুরফুরে। আজ আবার তার অফ ডে, হসপিটালে যেতে হবে না, তাই নীলার সাথে দেখা করবে। কিন্তু কাহিনীতে একটা টুইস্ট আছে। সে মিহালের সামনে নীলাকে বিকেল 5টায় দেখা করতে বলেছিল, কারণ সে 100% শিওর মিহাল কোনো না কোনো বাহানায় চলে আসবে এবং তাদের কথোপকথন শুনবে। যেহেতু সে টাইম 5টায় বলেছে, তার মানে মিহাল বিকেল 4:30টায় সেখানে থাকবে। সে নিজের বেস্ট ফ্রেন্ডকে খুব ভালো করে চেনে, জানে এবং বোঝে। হয়তো কোনো এক কারণে দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, কিন্তু দেয়ালের অপর পাশের ব্যক্তিটি তার অচেনা নয়। মনভি শুধু চায় মেহাল যেন রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। সে চায় মেহাল ইগোর সাথে লড়াই করতে সক্ষম হয় এবং বিজয় হয়। তার জন্য না হয় সে একটু খারাপ হলো, নিজের বন্ধুর ভালোর জন্য কখনো কখনো নিজেকে খারাপ প্রমাণিত করতে হয়। নিজের চিন্তা ভাবনা থেকে ফিরে এলো এবং নিজের আসল প্ল্যান মতো কাজ করা শুরু করলো। সে নীলাকে কল করে বলল, সরি ফর ডিস্টার্বিং, কিন্তু বিকেল 5টার বদলে বিকেল 3টায় দেখা করলে ভালো হতো। নীলাও আপত্তি করলো না। ফোন কেটে দিয়ে মনভি নিজে নিজেই বলল, 1-1.5 ঘন্টা আগে গেলে নীলাকে অনেকটা সত্যি বলতে পারবো। আর নীলা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, অবশ্যই আমার কথা বুঝবে এবং বিশ্বাস করবে। আর তাছাড়াও তো আমার কাছে প্রমাণ আছে, সেগুলো না হয় সঙ্গে নিয়ে যাব এবং এই সুযোগে নিজের কটন ক্যান্ডির কাছাকাছি থাকতে পারবো। বিকেলে সেন নদীর পানি সোনালি আলোয় ঝিলমিল করে, যা নদীর পাড়ের ঐতিহাসিক ভবনগুলোতে চমৎকার ছায়া ফেলে। ফুটপাতের ক্যাফেগুলোতে কফির সুগন্ধের সাথে ভেসে আসে মানুষের মৃদু গুঞ্জন। কেউ বই পড়ছে, কেউ বা শুধুই অলস সময় পার করছে। দূরে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ারটি বিকেলে আভিজাত্যের সাথে শহরের দৃশ্যপটকে সাজিয়ে রাখে, যা সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আরও মায়াবী হয়ে ওঠে। নদীর তীরে যুগলদের আনাগোনা এবং ভালোবাসার তালা ঝোলানোর দৃশ্য শহরটিকে এক অদ্ভুত রোম্যান্টিক রূপ দেয়। প্যারিসের এই বিকেল যেন শিল্পের শহরকে এক নতুন রূপে সাজিয়ে তোলে। নীলা সঙ্গে করে ইকরাকে নিয়ে এসেছে। ইকরা আসতে চায়নি, সে বারবার বলেছিল, এটা তোর পারিবারিক বিষয়, আমি কেন এর ভেতরে আসব? কিন্তু নীলা একই কথা বলেছে। আমি এত শত কিছু বুঝি না, তোকে আমি বিশ্বাস করা শুরু করেছি, তাই তুই আমার সাথে থাকবি। তারপর আর কি, অগত্যা ইকরাও আসলো নীলার সাথে। আর এখানেই তো তারা পিঠা বিক্রি করবে, তাই এখানে আসলে পরবর্তীতে জায়গাটা ভালো করে চিনে নিতে পারবে। সব সময়ের মতো এখনও দুজনের পরনে বোরখা হিজাব, হাতে পার্স। 3:10 পূর্বে তারা এখানে উপস্থিত হয়েছে, যাতে দেরি না হয়। দুজন মিলে আশপাশ ভালো করে দেখে নিচ্ছে। বাংলাদেশের অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, ইন্ডিয়াও গিয়েছে তারা। এক এক জায়গায় সৌন্দর্য এক এক রকম। ঠিক তেমনই বিদেশের সৌন্দর্য ভিন্ন, বিশেষ করে প্যারিসের বুকে সেই নদীর তীরে আকাশচুম্বী আইফেল টাওয়ার যেন এক লোহার কাব্য। দূর থেকে দেখলে মনে হয় আকাশের সাথে আলিঙ্গন করছে, আর কাছে গেলে এর বিশালত্ব মানুষকে ক্ষুদ্র করে দেয়। ইকরা কৌতূহলী হয়ে নীলাকে জিজ্ঞেস করল, আচ্ছা নীলা, তুই কি এই শহরের সম্পর্কে কিছু জানিস? নীলা মুগ্ধ হয়ে তার পাশ দেখতে দেখতে বলতে শুরু করলো, প্যারিস শহরটি যদি একটি সুন্দর নারী হয়, তবে আইফেল টাওয়ার তার মাথার মুকুট, সেই উজ্জ্বল রত্ন। 1889 সালে বিশ্ব মেলার জন্য নির্মিত এই কাঠামোটি প্রথমে সমালোচিত হলেও আজ এটি শহরের আত্মার সাথে মিশে গেছে। এটি প্রায় 81 তলা ভবনের সমান, যা পেটা লোহার তৈরি, যেমন লোহা দিয়ে বোনা কোনো সূক্ষ্ম শিল্পকর্ম। এটি কেবল একটি স্থাপত্য নয়, বরং একটি যুগের প্রতীক। যুদ্ধের সময় এর অস্তিত্ব হুমকির মুখে পড়লেও এটি আজও অটল দাঁড়িয়ে আছে, যা ভালোবাসার শহর প্যারিসের অদম্য ইচ্ছাশক্তির জানান দেয়। ইকরার কান যখন নীলার কথা শুনতে ব্যস্ত, চোখ তখন আকর্ষণীয় দৃশ্য দেখতে ব্যস্ত। ঠিক তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ইকরার বুঝে উঠতে সময় লাগলো না যে এটা তার জেন্টলম্যান। সে মনফির কণ্ঠস্বর খুব ভালো করে চেনে। মুখ ভরা হাসি নিয়ে পেছনে ফিরল। দুজনের চোখাচোখি হলো। ইকরা সালাম দিল, মনফি হাসি মুখে সালামের জবাব দিল।
ততক্ষণে নীলা ও মুনফিকে দেখল। সে সালাম দিয়ে কৌশল বিনিময় করল। ব্রিজের কাছের খোলা কফি শপে গিয়ে বসে কথা বলি। অন্ধকার রুমে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় পড়ে আছে এক তরুণী। আজ সকালে যখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছিল, নিরিবিলির রাস্তায় তার গাড়ির সামনে গাড়ি এসে থামল। রাগের মাথায় গাড়ি থেকে বের হতেই অপর পাশের গাড়ি থেকে মুখোশ পরা কিছু লোক বের হয়ে তার মুখে কাপড় চেপে ধরে তাকে অজ্ঞান করে এখানে নিয়ে এলো। এখন বিধ্বস্ত অবস্থায় বসে আছে সে। কোথায় আছে, কি করে আসলো এখানে, কেই বা আনলো এখানে, এইসব সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তরুণীর। কিন্তু তার মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে সে এখন বিপদে আছে, ভয়ঙ্কর বিপদে আছে। চেয়ারে পায়ের উপর পা রেখে ক্রূর হাসছে এক পুরুষ। তার চোখের কোণে জমে থাকা হিংস্রতা কোনো পশুর চেয়ে কম নয়। সে ক্ষমতার এক অন্ধ নেশায় মগ্ন, যেখানে যুক্তি বা আইন কোনো কিছুরই তোয়াক্কা সে করে না। তার প্রতিটি পদক্ষেপ মানেই একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তার সামনের একটি বড় মিরর, যেখানে অপর পাশের রুমে কি হচ্ছে তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার নীলাঞ্জনাকে কষ্ট দিয়েছিস, তুই কাঁদিয়েছিস, হয়রানি করেছিস, চিন্তায় ফেলেছিস। তোকে তো তোর কর্মের শাস্তি পেতেই হবে। এত সহজে তো তোকে ছাড়বো না। আমার নীলাঞ্জনাকে অন্ধকার রুমে বন্দি করতে চেয়েছিলি, তাই না? এখন নিজে বন্দি থেকে বোঝ কেমন লাগে। নরক যন্ত্রণা কাকে বলে এবং কত প্রকার তা তোকে বোঝাবো আমি। মিহাল খান নিজের সাথে হয়ে যাওয়া অন্যায় কখনো বলে না এবং অন্যায়কারীকে কখনো শাস্তি না দিয়ে ক্ষান্ত হয় না। আর নীলাঞ্জনা তো আমারই, তাই তার সাথে কিছু ঘটা মানে আমার সাথে ঘটা, এবং আমার ছোঁয়ায় আসলে সবকিছু ঝলসে যাবে। হতে পারে আমি নীলাঞ্জনার পেয়ারে লাল, কিন্তু অন্যদের জন্য লাল জ্বলন্ত আগুন, যাকে কেবল নীলাঞ্জনা নামক নীল শীতল বরফ ঠান্ডা করতে পারে। নিজের স্থান থেকে উঠে বলল মেহাল। হাত ঘড়িতে নজর বোলালো। কেবল 3:10 বাজে। এখন তাকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তৈরি হয়ে আবার আইফেল টাওয়ারের ব্রিজে যেতে হবে বিকেল 4:30টার ভিতর। তাই আর দেরি না করে স্থান ত্যাগ করল সে। অন্ধকার রুমে পড়ে রইল এক তরুণী, যে জানে না এখান থেকে তার মুক্তি কবে। বিকেল মানেই এক বিষণ্ণ মাদকতা, যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে দীর্ঘ ছাফেলা এবং সোনালি রোদ ক্লান্ত পাখিদের নেড়ে ফেরার ডাক দেয়। শহরের ব্যস্ততা কমে আসার বদলে যেন সময় থমকে দাঁড়ায়। মনে জাগে হারানো দিনের স্মৃতি বা দূর কোনো গন্তব্যের হাতছানি। ঠিক যেন এখন নীলা অতীতের রহস্য জানার জন্য উসখুস করছে। মুনফি কফির কাপে চুমুক দিয়ে কাপ টেবিলের উপর রাখল। নীলা আর একরা উভয় তার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। মুনফি মুচকি হেসে নীলার দিকে তাকিয়ে বলল, নীলা মির্জা, মির্জা পরিবারের ছোট মেয়ে, আমি রাইট? নীলা আর ইকরা একে অপরের দিকে চাওয়াচাই করে আবার মুনফির দিকে তাকিয়ে মাথা নাড়ল। দুজনকে মাথা নাড়াতে দেখে মুনফি হেসে উঠল। তারপর নীলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তো ফোনে বলেছিলে তুমি কিছু জানতে চাও, কি জানতে চাও নীলা? নীলা ইকরার দিকে আবার তাকালো। ইকরা চোখ দিয়ে ইশারা দিতেই নীলা মুনফির দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার ফুপু আছে এদেশে, এমনকি এই শহরেই আছে। আমি তাকে খুঁজতে চাই। আর এদেশে আমার কোনো পরিচিত মানুষ নেই, একমাত্র আপনার সাথে কিছুটা পরিচিত হতে পেরেছি। যদি আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন, তাই আপনাকে বলা। মুনফি ঠোঁট কামড়ে হাসলো এবং বলল, তোমাকে যতটা স্মার্ট ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি স্মার্ট নীলা। বাই দ্য ওয়ে, তোমার ফুপুর নাম ইসরাতুল মিনা মির্জা, যাকে তোমার বাবা এবং চাচারা মিনু বলে ডাকে, রাইট? নীলা এবং একরা দুজনেই অবাক হয়ে গেল। নীলা মনে মনে ভাবলো, মুনফি তো এসব জানার কথাটা তাহলে কি করে জানলো। তার মনে সন্দেহের স্থান তৈরি হলো। সে ভ্রু কুচকে সন্দেহান কণ্ঠে মুনফিকে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এই সব কিছু আপনি কি করে জানলেন? আনসার মি। মুনফি বাঁকা হাসলো, কিন্তু কোনো প্রতি উত্তর করলো না। এতে যেন নীলার সন্দেহ আরও বেড়ে গেল। গাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় মেহাল আজ আশেপাশে বেশ ভালো করে চোখে বোলালো। কখনোই এরকমভাবে আশেপাশে তাকানো হয়নি তার। আসল কথা, আজ আবহাওয়া বেশ পরিষ্কার বলে চারিদিক যুগল দিয়ে ঘেরা। কেউ হাত ধরে হাঁটছে, তো কেউ নিজের ভালোবাসার মানুষটিকে কোলে নিয়ে হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ খাবার খাচ্ছে, তো কেউ রেস্টুরেন্টে কফি খাচ্ছে। কিন্তু মিহালের নজর গেল গাছের ছায়ার নিচে বেঞ্চে বসে থাকা এক যুগল দিকে। তাদেরকে দেখে নিচের গাড়ি থামালো মিহাল। গাড়ির গ্লাস নামিয়ে তাদেরকে ভালো করে দেখতে লাগলো। মেয়েটি বেঞ্চে বসে আছে এবং ছেলেটি মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে।
মেয়েটি নিজের এক হাত দিয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো আরেক হাত দিয়ে ছেলেটির নরম গালগুলো টানছে। তাদের দেখে মনে হচ্ছে তাদের জন্য যেন এইটা খুব আনন্দময় মুহূর্ত। মিহালের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠছে। আগে যখন এরকম কোনো দৃশ্য রাস্তাঘাটে দেখতো তখন উপেক্ষা করে চলে যেত, অথচ আজ এমন কিছু দেখে কেবল নীলাঞ্জনার কথা মনে পড়ছে। এখন যদি নীলাঞ্জনা তার একান্ত থাকতো তাহলে তারাও হয়তো এমন মুহূর্ত কাটাতে পারতো একসঙ্গে। মেহাল চোখ বন্ধ করে নীলাঞ্জনাকে কল্পনা করলো নীল রঙের শাড়ি পরে তার পাশে বসে আছে। যে না মেহাল নীলার হাত ধরার জন্য নিজের হাত বাড়ালো, অমনি গাড়ির জানলা দিয়ে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। কল্পনা থেকে বের হয়ে এলো সে। জানলা দিয়ে বাহিরে তাকাতে দেখলো এক দোকানদার তার দোকান থেকে অনেকগুলো ইঁদুর তাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে মেহালের নাক মুখ কুঁচকে এলো। মনে পড়ে গেল ইরফানের কথা এবং এর সঙ্গে মনে পড়ল নীলা ইরফানকে বিয়ে করেছে। এই ইঁদুর নীলার স্বামী। তারপর ভাবতে লাগলো এবং আনমনে বলতে লাগলো, তার মানে আমার নীলাঞ্জনা সেই ইঁদুরের গালে এভাবে টানে? চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করলো এক সুন্দর হাত ইঁদুরের গাল ধরে টানছে এবং ইঁদুরটি হাসছে। সঙ্গে সঙ্গে তার চল শক্ত হয়ে গেল। রাগে দুঃখে গাড়ির স্টিয়ারিংয়ে মাথা হিলিয়ে দিল। নিজের কল্পনা দেখে নিজেকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে তার। এমন অদ্ভুত চিন্তা ভাবনা কেবল তার দ্বারাই সম্ভব। দাঁত কিরমির করে বলল, ইচ্ছে করছে আমার এখন বাংলাদেশে গিয়ে ইরফানকে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলতে। বেহালার গাড়ি থামিয়ে রেখে সময় নষ্ট করলো না। গাড়ি আবার চালানো শুরু করলো নিজের বাড়ির উদ্দেশ্যে। নীলার ধৈর্য পাত ভেঙে গিয়েছে, তবুও মুনফিকে কিছু বলতে না দেখে সে কিছুটা রেগে গেল এবং তীক্ষ্ণ স্বরে বলল, মিস্টার মুনভি, আপনি কি সত্যি বলবেন? এবার ইকরাও নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না। সে যেন নিজেকে এক গোলক ধাঁধায় আবিষ্কার করল। এই স্থান থেকে বের হতে গেলে তাকে জেন্টলম্যানের সাহায্য লাগবে। তাই সে নিজেও কণ্ঠ কিছুটা ভারী করে রাগান্বিত দৃষ্টিতে মুনফির দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। যদি আপনার বলার কিছু থাকে তাহলে বলুন, আর নয়তো আমরা আসছি। মুনভি এবার নড়ে চড়ে উঠল। এতক্ষণ মজা করছিল, কিন্তু একরা যে বলল চলে যাবার কথা, অমনি তার সকল হাসি হাওয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করে বলল, এই না না, আমি মজা করছিলাম, আমি সবটা বলছি তোমাদের। নীলা আর ইকরা এবার শান্ত হলো। মুনভি কি বলবে সে আশায় তার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল। মুনভি একবার দুজনের দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করলো, তোমার ফুফু আর কেউই না, বরং মিহালের মা, মানে তোমার ইকোনমিক প্রফেসর নিহাল খানের মা। আর মিহাল খান হলো তোমার ফুফুতো ভাই, এবং আমি হলাম তোমার ফুফার বেস্ট ফ্রেন্ডের ছেলে, অথবা বলতে পারো তোমার ফুফুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার মায়ের নাম মিনু। নীলার মনে হলো মনভির বলা কথা শোনার পর ক্ষণিকের জন্য চারদিকের কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নীলার হাত থেকে পার্স ব্যাগ খসে পড়ল ঠিকই, কিন্তু সেটা শব্দেও তার কানে পৌঁছলো না। তার চোখ দুটো অবিশ্বাস্য বিস্ময়ে স্থির হয়ে রইল। যে যা শুনছে তা বিশ্বাস করার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। একটা দীর্ঘশ্বাসও গলায় আটকে রইল। মনে হলো সময়টা থমকে দাঁড়িয়েছে। এই কি সেই মুহূর্ত যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল? নাকি এও এক মরীচিকা? তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার বিস্ময় ভরা চাহনিতে তখন যেন প্রশ্ন আর উত্তর দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। মুনভিনীলার অবস্থা বুঝতে পারল। আসলে এমন কথা শুনে মানে অসম্ভব। মুনভি বিনা বাক্যে পকেট থেকে কয়েকটি পুরনো ছবি বের করে নীলাকে দিল। নীলা কম্পিত হাতে ছবিগুলো নিল। এই প্রথম তার নিজেকে দুর্বল মনে হচ্ছে। সে তো আগে তার ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছিল, কই তখন তো এত দুর্বলতা অনুভব করেনি, তাহলে আজ কেন এরকম মনে হচ্ছে? তখন তো সেই ঠায় দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখেছিল, অথচ আজ একটা সামান্য ছবি নিতে তার হাত কাঁপছে। সেই ছবিগুলো নিয়ে দেখতে লাগলো। একটি ছবিতে তার বাবা এবং তার বাকি দুই চাচার সাথে একটি মেয়ে। এই সেম ছবিটি তার কাছেও আছে, যেটি তার বাবার ডায়েরি থেকে সে নিয়ে এসেছিল। আরেকটি ছবি আছে যেখানে তার বাবা চাচারা এবং সাথে দুটি অপরিচিত মেয়ের মুখ এবং দুটি অপরিচিত ছেলের মুখ। এই ছবিতে তার বাবা এবং চাচাদের ছাড়া সে আর কাউকে চিনতে পারল না। হয়তো মুনভি তার দিকটা বুঝতে পারলো, তাই নিজ থেকেই বলতে লাগলো, মাঝখানে দুইজন মেয়ের মধ্যে যে নীল রঙের পোশাক পরে আছে সে হলো তোমার ফুফু, মানে ইসরাতুল মিনা মির্জা। আর একজন যে গোলাপি রঙের পোশাক, সেটা আমার মা মিনু।
এবং তোমার চাচার সাথে যেই দুজন পুরুষ, তাদের মধ্যে একজন হলো তোমার ফুপার নাম মুবিন খান, যিনি মিহালের বাবা। তিনি ইমরান মির্জার অর্থাৎ তোমার চাচার সমবয়সী ছিলেন। আর একই পাড়াতে থাকার কারণে তোমার চাচার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড। আর তোমার বাড়ির পাশে আরেকটি বাড়ি ছিল, চৌধুরী বাড়ি। তাদের ছিল এক মেয়ে যার নাম ছিল মিনু চৌধুরী। তিনি হলেন আমার মা। তিনি ইসরাতুল মিনা মির্জার অর্থাৎ তোমার ফুপুর সমবয়সী ছিলেন। তারা একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাস ছিল আলাদা। আমার মা মিনু চৌধুরী কয়েক মাস বড় ছিল তোমার ফুপু ইসরাতুল মিনা মির্জা থেকে। তারা দুজন একসাথেই বেড়ে উঠেছিলেন, আর তাদের নামে অনেকটাই মিল ছিল। একজন মিনু তো আরেকজন মিনা, যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকতো। অনেক সময় তো এমন হয়েছে যে তারা দুজন যদি একসাথে বসে আছে আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে, তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে। সময়ের সাথে সাথে হয়ে যায় দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল এবং এখনও আছে। মিহালের বাবা মুবিন খানের তোমার ফুপু মিনাকে মনে ধরেছিল, কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনের আশা মনে রেখেছিলেন। তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন নিজের অনুভূতি প্রকাশ করবেন। আর তার সাথে দাঁড়িয়ে আছে যে পুরুষটি, সেটি ওনার ছিল আরেক বেস্ট ফ্রেন্ড যার নাম শাহরিয়ার মামু। সে হলো আমার বাবা। সে প্রায়শই তাদের বাড়িতে আসতো এবং কাকতালীয়ভাবে তার মনে ধরে মিনুকে, অর্থাৎ আমার মা। অর্থাৎ দুই বেস্ট ভালোবেসে ফেলে অন্য দুইটা বেস্ট ফ্রেন্ডকে, বুঝলে? নীলা আর ইকরা দুজনের মুখে আপনা আপনি হা হয়ে গিয়েছে। ইকরা তো বলেই উঠল, নীলুরে, তোদের বাড়ি কি আদৌ কোনো বাড়ি নাকি গোলক ধাঁধার ম্যাপ? নীলা প্রতি উত্তর করল না। মনভীর শব্দ করে হেসে উঠল। মনভীর হাসির শব্দে নীলা আর ইকরা দুজনেরই হুঁশ ফিরল। নীলা অস্পষ্ট স্বরে বলল, পেয়ারে লেল আমার ফুপাতো ভাই, আনবিলিভেবল। হলুদ রঙের পাঞ্জাবি পরে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে মিহাল এবং তার পায়ের এক রানে নীলার পা রাখা। নীলার পরনে নীল রঙের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে দুল, লম্বা চুলগুলো খোলা, ছোট্ট ছোট্ট অবাধ্য চুলগুলো কানের সামনে দিয়ে পড়ছে। মিহাল খুব যত্ন সহকারে নীলাকে পায়েল পরিয়ে দিচ্ছে। নীলা লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। মিহাল পায়েল পরিয়ে নীলার দিকে তাকালো। নীলাও তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনের চোখাচোখি হলো। দুজনে একে অপরকে দেখে লজ্জা পেল। মেহাল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে নীলাঞ্জনা। তোমার পা থেকে আমার নজর সরছে না নীলাঞ্জনা। বলেই আবার নীলার দিকে তাকালো। দুজনের আবার চোখাচোখি হলো। মেহালের মার ঘর থেকে বাংলা গান ভেসে আসছে। ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব তোমার পাজর মনে রঙিন ফুলে। তোমার চোখেই আকাশ আমার, জাদু যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। হঠাৎ ঘুম থেকে উঠে বসলো মেহাল। সে বাড়ি ফিরে গোসল করে এসে সোফায় বসেছিল। সারা রাত জেগে প্রজেক্ট করেছিল বলেই ঘুম হয়নি, তাই সোফায় গায়ে এনে দিতেই ঘুমিয়ে পড়েছিল। এবং ঘুমের মাঝে এত সুন্দর স্বপ্ন দেখেছে সে। চোখ কসলাতে কসলাতে একা একাই বলল, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4:20 বাজে। তার তো সেখানে আধা ঘন্টা আগে উপস্থিত থাকার কথা। তাই আর বসে না থেকে চট করে উঠে পড়লো এবং বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বাড়ি থেকে বের হলো। আইফেল টাওয়ারের দিকে যেতে যেতে মনে মনে বলতে লাগলো, নীলাঞ্জনা কি পাগল করলি আমায়? উঠতে বসতে খাইতে ঘুমাতে সব সময় তোমাকে দেখি। এতদিন নামাজের মোনাজাতে শুধু নিজের পরিবারের ভালো এবং নিজের গুনাহের মাফ চাইতাম, এখন তো মনে হচ্ছে তোমার ডিভোর্সের জন্য দোয়া করতে হবে। একা একাই কথাগুলো বলে দৌড়ে দৌড়ে যেতে লাগলো আইফেল টাওয়ারের দিকে। বাড়ি থেকে বেশ একটা দূর না। নীলা মনভিকে যে না কিছু বলতে নিবে অমনি দেখলো সামনে থেকে মেহাল ছুটে আসছে এবং এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। নীলা অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। নীলার দৃষ্টি অনুসরণ করে মনভি এবং একরাও সেই দিকে তাকালো। মেহালকে এখানে দেখে একরা অবাক হলেও মনভি একটু অবাক হলো না, কারণ সে জানতো এমন কিছু একটা হবে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে মিহালের দিকে তাকিয়ে থেকে বলল, সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সে ভাবছে তুমি ইরফানের সাথে বিয়ে করেছো। সে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল ইরফানের ওপর প্রতিশোধ নিতে, কিন্তু এখন নিজেই তোমার মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছে। ইরফানকে
আমি কি করে চিনি এবং বিহালকে কি করে চেনে সেসব কথা আর একদিন বলবো, কারণ আজ তোমার প্রফেসর চলে এসেছে। নীলা কিছুক্ষণ ধাতস্থ থাকলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হয়তো সেও কিছুটা আন্দাজ করতে পেরেছে। সে মিহালের দিকে তাকিয়ে থেকেই বলল, তাহলে না হয় আমার ফুফাতো ভাইয়ের জন্য আমি বিবাহিত হয়েই থাকবো। দেখি পানি কদ্দূর গড়িয়ে যায়। মনভিও নীলার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল এবং বলল, আই লাইক ইট। জানো, তোমার এই পেয়ারে ফুপাতো ভাই এই ইরফান শালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল। এর প্রতিশোধ না নিলে কি চলে? তুমি তো আমার প্রতিবেশী, তাই না? আর ধরতে গেলে আমার ছোট বোন। তুমি কি ছোট বোন হয়ে তোমার এই বড় ভাইকে সাহায্য করবে না? নীলা মনভির দিকে তাকিয়ে আগের ন্যায় বলল, অবশ্যই আমি আমার বড় ভাইকে সাহায্য করব। আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, তাকে তো একটু একটু শাস্তি পেতেই হবে। তাই আজ থেকে এই সিঙ্গেল নীলা মির্জা কেবল মিহাল খানের জন্য বিবাহিত। ইকরা এবং মনভি দুজনেই একসাথে হেসে উঠল। মিহাল এদিক সেদিকে নীলাকে খুঁজছে। সে জানে এখন নীলার এখানে আসার কথা না, কারণ মনভি তো নীলাকে বিকেল 5টায় এখানে আসতে বলেছিল এবং এখন সবেমাত্র 4:30 বাজে। কিন্তু তবুও তার মন বলছে তার নীলাঞ্জনা তার খুব কাছে, কারণ নীলা তার আশেপাশে থাকলে তার হৃদস্পন্দন যেমন বেড়ে যায়, এখনও তার হৃদস্পন্দন তেমন বেড়েই আছে। এবং মিহাল খান ইদানিং নিজের মনের কথাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তাই মন যেহেতু একবার বলেছে তার নীলাঞ্জনা এখানে আছে, তার খুব আশেপাশে আছে, তার মানে আছে, তাই তো এত হন্তদন্ত হয়ে খুঁজছে সে নীলাকে। নীলা মনভির দিকে তাকিয়ে চটপট করে নম্র স্বরে বলল, ভাইয়া, আমি ফুপুর সাথে কথা বলতে চাই, প্লিজ ম্যানেজ করে দিয়েন। মনভি স্মিত হেসে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে নীলার ঠোঁটে হাসি খেলে গেল। সে মন খুলে হেসে চেয়ারে হেলান দিল। মেহালের নজর হঠাৎ আটকালো কফি শপে হাসতে থাকা মুখশ্রী দেখে। এত মিষ্টি হাসি মিহাল আগে কখনো দেখেনি অথবা দেখতে চায়নি। তার কাছে মনে হলো নীলাঞ্জনার হাসি ছিল ভোরের প্রথম আলোর মতো স্নিগ্ধ, যা মুহূর্তেই বিষণ্ণতাকে দূর করে দেয়। নীলার ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি যেন কোনো অজানা সুরের মূর্ছনা, যা মেহালের হৃদয়ে অলৌকিক কম্পন জাগায়। চোখের পলকে সেই হাসির ছটা মুক্তোর মতো শুভ্র অমল, যা চঞ্চলতাকে শান্ত করে এক মায়াবী আবেশ সৃষ্টি করে। মেহাল মুগ্ধ নয়নে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে লাগলো, কিন্তু গাড়ির হর্নের শব্দে তার ঘোর কাটল। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু একটা বুঝতেই তার টনক নড়ে উঠল। নীলার তো এখানে বিকেল 5টায় আসার কথা ছিল, তাহলে এখন কি করছে? ও শিট! বলি মিহাল নীলা যেখানে বসেছিল সেখানে দৌড় দিল। মিহালকে দৌড়ে নিচের দিকে আসতে দেখে নীলা এতটাই হকচকিয়ে গেল যে মনভিকে সতর্ক করার সময়টুকু পায়নি। মিহালের দৌড়ের গতি এতটাই দ্রুত ছিল যে সে অল্প মুহূর্তের মাঝেই সে নীলাদের অনেকটা নিকটে চলে এলো। ইকরা মিহালকে লক্ষ্য করতেই মনভির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আপনার বন্ধু একদম কাছে চলে এসেছে। মনভিও কিছু অপ্রস্তুত হলো। মিহালকে সে দেখেছিল ঠিকই, কিন্তু মিহাল যে এত কাছাকাছি চলে আসবে এমনটা সে কল্পনাও করেনি। তাই নীলাকে চোখ টিপ দিয়ে স্বাভাবিক থাকতে বোঝালো। নীলা নিজেকে সামলে অন্যদিকে দৃষ্টিপাত করলো, যাতে মিহাল বুঝতে না পারে যে সে এতক্ষণ মিহালকে দেখেছিল। মিহাল একদম নীলাদের টেবিলের সামনে এসে নিজের দৌড়ের গতি থামালো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। অনেকটা দূর থেকে সে দৌড়ে এসেছে, আর শীতের মাঝে দৌড়ালে তো এমনিতেই অবস্থা বেহাল হয়ে যায়। নীলা, মনভি এবং একরা তিনজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিহালের দিকে। মনভি তো মিহালের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে। সেও তো কোনো এক সময় মিহালকে ইরফানের সত্য জানানোর জন্য এইভাবে দৌড়ে এসেছিল। মিহাল কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে তাকাতে তিনজনের দৃষ্টি নিজের উপর লক্ষ্য করলো। তিনজন মানুষকে নিচের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ঘাবড়ে গেল মিহাল। যে মিহাল খান কখনোই কাউকে ভয় পায়নি, আল্লাহ ব্যতীত সে মিহাল খানও আজকাল ঘাবড়ে যাচ্ছে। কিন্তু নীলার করা প্রশ্ন এখন তাকে থামতে বাধ্য করছে। নীলা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান স্বরে ভদ্রতা সমেত জিজ্ঞেস করল, প্রফেসর, আপনি এখানে কি করছেন? নিহাল ঘামছে। আসলেই তো সে এখানে কি করছে এর উত্তর তো তার কাছেও নেই। চোখে ঘুম নেই আর মনে শান্তি নেই ইরফানের। আগে তার আর আরশির মাঝে যেমন সম্পর্ক ছিল এখন আর তেমন নেই।
তাদের দুজনের মাঝে বিশাল দূরত্ব বেড়ে গিয়েছে। বিয়ে হয়েছে আজ অনেক দিন পর, কিন্তু এখনো পর্যন্ত কাছাকাছি আসা হয়নি। অবশ্যই এর পেছনে সে নিজেই দায়ী। নীলাকে সে ভুলতেই পারছে না, আরশির কাছে কি করে যাবে? কিন্তু দিন শেষে তো সেও পুরুষ। পাশে সুন্দরী বউ শুয়ে থাকলে তার থেকে কি নিজেকে দূরে সরিয়ে রাখা যায়? সে মাথা কাত করে আরশির দিকে তাকালো। আরশি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, পরনে তার নাইট ড্রেস। ইরফান শুকনো ঢোক গিলল। এখন যদি সে আরশির কাছাকাছি আসে তাহলে তো আর নীলাকে ঠকানো হচ্ছে না, কারণ তার আর আরশির তো বিয়ে হয়ে গিয়েছে। অথচ যখন তার এই চিন্তা করা উচিত ছিল যে সে নীলাকে ঠকাচ্ছে, তখন সে এই চিন্তাগুলো করেনি। নিজেকে আর থামিয়ে রাখলো না, ধীরে ধীরে আরশির দিকে চেপে গেল। নিঃশব্দে আরশির হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানার এক পাশে রাখলো। আরশি তাকালো ইরফানের দিকে। ইরফানের কামোত্তেজনার দৃষ্টি দেখে বুঝতে পারলো ইরফান কী চায়। সেও বাধা দিল না। দুজনের মাঝে মিলন ঘটল ঠিকই, কিন্তু এখানে ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না, ছিল শুধু কাম, উত্তেজনা এবং চাহিদা। মিহাল প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ভাব নিয়ে বলল, I am your professor, right? So only I can ask you a question. You can't. Understand? সে মূলত এইভাবে কথাগুলো বলেছে নীলার করা প্রশ্নকে এড়িয়ে যাওয়ার জন্যই, কারণ নীলার প্রশ্নের জবাব তার কাছে নেই। সে যদি বলতো যে সেখানে ঘুরতে এসেছে, এবং তার প্রেক্ষিতে যদি আবার নীলা জিজ্ঞেস করতো যে তাদের টেবিলের সামনে এসে কেন দাঁড়ালো, তখন সেই প্রশ্নের উত্তর তার কাছে থাকতো না। তাই নিচে বাঁচার জন্য বাধ্য হয়ে নীলার সাথে রুডলি কথা বলতে হয়েছে তাকে। নীলা খুব ভালো করেই বুঝতে পারছে মিহাল এমনভাবে কথা বলছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তবুও তার মিহালের টোন পছন্দ হয়নি। সে প্রতিউত্তর করলো না। মিহাল নীলাকে নীরব থাকতে দেখে বুঝতে পারলো এই যাত্রায় সে বেঁচে গেছে, তাই উল্টো প্রশ্ন করলো। তোমরা এখানে কি করছো? তিনজনই মিহালের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল। একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করলো, কিন্তু নীলা উপস্থিত বুদ্ধির জোরে বলে উঠল, আসলে কাল থেকে আমি আর ইকরা এখানে চিতই পিঠার বিজনেস শুরু করব, তো আর এখানে কিছুই চিনি না, তাই উনাকে বললাম এবং উনি সাহায্য করার জন্য এখানে ডেকেছেন। মুনভি নিজেও কিছুটা অবাক হলো, কারণ চিতই পিঠার বিজনেসের কথা তার জানা ছিল না। আর মিহাল তো অবাকের চরম পর্যায়ে চলে গেল, চোখ আপনা আপনি বড় বড় হয়ে গেল। সবিশ্বাস্য কণ্ঠে বলল, চিতই পিঠার বিজনেস, তাও এখানে? নীলা নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ, চিতই পিঠার বিজনেস করব আমি এবং ইকরা, আর এখানেই করব, কালকে থেকেই শুরু করব। মিহাল এবং মুনভি দুজনেই কিছুক্ষণ নীরব থাকলো, কারণ দুজনেই এখন অবাক। কিছুক্ষণ সময় নিয়ে মুনভি নিজেকে সামলে নিলেও কোনো প্রতি উত্তর করলো না, কারণ এমন ভাব করলো যেন সে সব কিছু জানে আগে থেকেই। আর মিহাল খানিকটা সময় নিয়ে কিছু ভাবলো। পরক্ষণেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে স্মিত হেসে বলল, গ্রেট জব! প্রত্যেক মেয়েদের উচিত স্বাবলম্বী হওয়া, কোনো কাজই ছোট না। তোমরা এগিয়ে যাও নিজেদের মতো করে, কারো কথায় পাত্তা দিও না। আর কোনো সমস্যা হলে নিঃসন্দেহে আমাকে এসে বলবে, আমি সাহায্য করব। ইকরার ঠোঁটে হাসি ফুটে উঠল মিহালের কথা শুনে, কিন্তু নীলা মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল, থ্যাঙ্কস ফর দিস অফার, বাট নো প্রফেসর, ইউ আর মাই প্রফেসর, রাইট? আমি কি করে আপনাকে নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলতে পারি, তাই না? মিহালের হাসি নিমিষেই গায়েব হয়ে গেল। নীলা তাকে তার কথাটাই ফিরিয়ে দিল। সে তো এইভাবে কিছু বলতে চায়নি, সে তো তার নীলাঞ্জনাকে হার্ট করতে চায়নি। তাহলে কি না চাইতেও সে তার নীলাঞ্জনাকে হার্ট করে ফেলেছে? তার নীলাঞ্জনা কি তার কথায় ব্যথিত হয়েছে? মিহালের মুখে অন্ধকার নেমে এলো। সে আরও কিছু বলতে যাবে তার আগেই নীলা ইকরার উদ্দেশ্যে বলল, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। বাড়ি গিয়ে তো আবার সব কিছু রেডি করতে হবে। এক রাতের ভেতর দুজন মিলে এত পদের ভর্তা তৈরি করতে জান বের হয়ে যাবে। আবার অন্যান্য জিনিসপত্র তো গোছাতে হবে নাকি? কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। ইকরাও চিন্তায় পড়ে গেল। সেও সবেমাত্র সুস্থ হয়ে উঠল। তার শরীর ভালো হয়েছে আজ 2 থেকে 3 দিন হলো। আবার নীলা গত 1 সপ্তাহ যাবৎ প্রজেক্টের কাজে এতটাই ব্যস্ত ছিল যে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারেনি। তারপর কাল থেকেই বিজনেস শুরু করবে। দুজনের উপর বেশি চাপ পড়ে যাবে এই নিয়ে দুজন মিলে কথা বলছিল। নিজের ভালোবাসার মানুষদেরকে চিন্তায় দেখে মিহাল এবং মনভি দুজনের মনে অস্থির হয়ে গেল। দুজনেই ক্লাস 2 এর বাচ্চার মতো হাত উঠিয়ে একসঙ্গে বলে উঠল, আমি ভর্তা বানিয়ে দিব।
নীলা এবং ইকরা একসঙ্গে তাদের দুজনের দিকে তাকালো এবং নেহাল আর মনভিও একে অপরের দিকে তাকিয়ে আছে। তারপর আবার সামনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, আমিও খুব ভালো ভর্তা বানাতে পারি। বলে আবার একে অপরের দিকে তাকালো। মেহাল মনে মনে বলল, আমি তো কখনো ভর্তা বানাইনি, তারপরও নীলাঞ্জনার সামনে বলে দিলাম ভর্তা বানাতে পারি। আমি না হয় মিথ্যা বললাম, কিন্তু মনভি কি করে ভর্তা বানানো শিখলো আর কখনো আমাকে বলেনি কেন? অন্যদিকে মনভি মনে মনে ভাবছে। ইকরা মনভির কথা শুনে মনে মনে বেশ খুশি হলো। কম পাত্রে সে জেন্টলম্যান নাম দেয়নি, লোকটা নিতান্ত একজন জেন্টলম্যান। আর অন্যদিকে নীলা মেহালের দিকে তাকে নাক চুপ করে বলল, ইউ আর মাই প্রফেসর, রাইট? আমি কি করে আপনাকে দিয়ে ভর্তা বানাতে পারি, তাই না প্রফেসর? আপনার শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি সামলিয়ে দেব। মেহালের মুখ কালো হয়ে গেল, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলল। তার নিজের উপর বিরক্ত লাগছে। কেন যে তখন এই কথাটি বলতে গিয়েছিল, এখন বারবার নিজের কথা নিজেকেই শুনতে হচ্ছে। ইঁদুরের বিষ খাইয়ে ইরফানকে মারার প্ল্যান ক্যান্সেল করে এখন ইচ্ছে করছে সেই বিষ নিজেই খেয়ে নিতে। কিছু না বলে মনভির পিঠে জোরে খুশি দিল। মনভি ব্যথায় চোখ বন্ধ করে নিলেও মুখ দিয়ে একটু শব্দ পর্যন্ত করল না। আর যাই হোক, নিজের কটন ক্যান্ডের সামনে প্রেস্টিজের ফালুদা করা যাবে না। সে বুঝলো মেহাল কি চাই, তাই পরিস্থিতি সামলাতে নীলার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, বিদেশে তো বাঙালি বাঙালিকে সাহায্য করবে, তাই না? আমাকে কি তোমার এতটুকু সাহায্য করতে দেবে? তোমার প্রফেসরকে না দাও, কিন্তু আমাকে দাও, আমি ম্যানেজ করে নেব। আমার উপরে ভরসা করতে পারো। আর তোমরা দুজনে মিলে একসাথে কত কিছু সামলাবে। অন্যান্য জিনিসগুলো তো আজকে গোছগাছ করতে হবে, তাই না? আর তোমার ফ্রেন্ড কিছুদিন আগেও অসুস্থ ছিল, এখন যদি এইসব কাজ করতে গিয়ে আবার অসুস্থ হয়ে যায়, তখন তাকে সামলাবে নাকি নতুন বিজনেস সামলাবে? এইবার না ভাই, আমাদের দুজনকে আমাকে দায়িত্ব দাও, আমি ভর্তা বানিয়ে দেবো, কথা দিলাম। কথাগুলো বলেই নীলার দিকে তাকিয়ে আশ্বস্ত করলো। নীলাও কিছুটা শান্ত হয়ে বলল, আচ্ছা, আপনার উপর ভরসা করাই যায়। মেহাল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নীলার দিকে, মনে মনে বলল, ইরফানের সাথে থেকে ঢং করা শুরু করেছে, আমি থাকতে আরেকজনকে বিশ্বাস করছে। যত সব, বিয়ে করে শিক্ষা দেবো এই মেয়েকে, কিন্তু বিয়ের আগে ডিভোর্সটা করাতে হবে। ক্যাবে করে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরছে নীলা আর একরা। দুজনেই নীরব। একরা বসে বসে মনভির কথাগুলো ভাবছে। লোকটা পারেও বটে। মুখ দেখে ইকরা স্পষ্ট বুঝতে পেরেছিল যে মনভি ভর্তা বানাতে পারে না, তবুও ভাব নেওয়ার জন্য হ্যাঁ বলে দিল। অন্যদিকে নীলা মনে মনে কেবল একটি কথাই আওড়াচ্ছে, আমার ফুপুর সন্ধান পেয়েছি, অবশেষে ফুপুকে পেয়েছি। এখন যে করেই হোক ফুপুর সাথে পরিচিত হয়ে ফুপু আর বাবা এবং চাচাদের সম্পর্ক আগের মতো করে তুলতে হবে। কিন্তু তার আগে ইরফানের সাথে ওনার কি সমস্যা হয়েছে তা আমাকে জানতেই হবে। কিন্তু নীলাকে মনভির বলা একটা কথা ভীষণ ভাবাচ্ছে। মনভি বলেছিল মিহাল নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আবার নীলার মনে পড়ে যায় যে মিহাল তার জন্য সারা রাত জেগে থেকে তার প্রজেক্ট করে দিয়েছিল। নীলা নিজেকে এক গোলকধাঁধায় আবিষ্কার করলো। তার মনের মাঝে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর মনভি এবং মিহালি দিতে পারে। নীলা আর ইকরাকে ক্যাবে উঠিয়ে দেওয়ার পর তাদের গাড়ি কিছুটা দূরে যেতেই মনভির পিঠে ভাদ্র মাসের তাল পড়ল। আর সেই তাল অর্থাৎ মনভির পিঠে জোরে খুশি মারার ব্যক্তিটি মিহাল স্বয়ং নিজেই। মনভি এবার ব্যথার আর্তনাদ করে উঠল। আউচ! মিহাল! মিহাল রাগে তাতে দাঁত চেপে বলল, শালা, আমাকে বলিসনি কেন তুই আজও ওর সাথে দেখা করবি? মনভি পিঠে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, ওটা কে? আচ্ছা, বুঝছি তোর বোনের কথা বলছিস। অবশ্য ভাবিও বলতে পারিস, ইরফানের বউ বলে কথা। মেহালের জল শক্ত হয়ে গেল। সে মনভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ও আমার বোন, তোর বোন। আর এত ভাবি ডাকার ইচ্ছে হলে নিজে ওকে ভাবি ডাকবি, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবং লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, ওই ইঁদুরের নাম বলবি না, অসহ্য প্রাণী। ওকে তো আমি ইঁদুর মারার বিষ খাওয়াবো। মনভি মিহালের কথার মাঝে ফোরন কেটে বলল, তার জন্য আপনাকে বাংলাদেশ যেতে হবে। বাংলাদেশ এমনিতেও যেতে হবে, অমনিতেও যেতে হবে, কারণ ওই ইঁদুর মুখী ইরফানের কাছ থেকে তো নীলাঞ্জনার ডিভোর্স না হতে হবে, তাই না? মনভি মনে মনে বলল, যার বিয়ে হয়নি তার ডিভোর্স করানোর চিন্তা ভাবছে। হাউ ফানি! কিন্তু মুখে অবাকের ভঙ্গিমা এনে বলল, কি বলছিস? নীলার সাথে ইরফানের ডিভোর্স করাবে কেন? মিহাল মনভির কাঁধের উপর হাত রেখে কাঁধ থেকে ধুলা ছাড়ছে এমনভাবে হাত নাড়াতে নাড়াতে বলল, সেই সব কথা তোর ভাবতে হবে না,
আপাতত বাড়ি চলে ভর্তা বানাতে হবে তো নাকি? জীবনে বানিয়েছিস ভর্তা? মনফির দাঁত কেলিয়ে হেসে বলল, পারি না তো, জানিও না বানাতে কি কি প্রয়োজন হয়, কিন্তু এখন তো অস্বীকার করতে পারি না। সুন্দরী মেয়ের সামনে আমার একটা প্রেস্টিজ আছে নাকি? আর আমি নিতান্ত একজন জেন্টলম্যান, তোর মতন ভিলেন না। মেহাল বাঁকা হেসে বলল, হয়েছে, নিজের জেন্টলম্যানগিরি নিজের বউয়ের সামনে দেখাবে, আমার সামনে না। আমার সামনে এরকম জেন্টলম্যান সেজে থাকবি না, আমি তোকে বিয়ে করব না। তাই আমার সামনে একদম ভালো সাজার নাটক করবি না। আর চল বাড়ি যাই, মার কাছ থেকে জেনে না হয় ভর্তা বানাবো। মনফি খুশি হয়ে বলল, হ্যাঁ চল ভাই, আর দেরি করিস না। কি, তোরা ভর্তা বানানো শিখবি, তাও আবার এই ভরা সন্ধ্যাবেলা? বলি, বাইরে থেকে কি জিন ভূত ভর করেছে তোদের ওপর? বলেই কোমরে দু হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইসরাতুল মিনা নিজের ছেলে এবং তার প্রাণপ্রিয় বন্ধুর দিকে। মেহাল এবং মনভি দুজনেই ফরকে গেল। আসলে বাড়ি ফিরেই মেহাল তার পায়ের কাছে ক্লাস 2 এর বাচ্চার মতো বায়না ধরেছে ভর্তা বানানো শেখাতে। এই অসময় ভর্তা বানানোর কারণ জানতে চাইলে মেহাল কোনো নির্দিষ্ট কারণ বলতে না পারায় তার মা বেজায় চটেছেন। এখন মনভি এবং মেহাল দুজনেই এখন মনে মনে দোয়া পড়ছে। মিনা মির্জা আবার গলার স্বর কিছুটা ভারী করে বললেন, কি হলো, জবাব দিচ্ছিস না কেন? এখন ভর্তা বানানো শিখতে চাইলে কেন হঠাৎ? জীবনে তো কখনো চাসনি, তাহলে আজ কেন, তাও এই মুহূর্তে? আবার কারণ বলতে পারছিস না? বড় হয়ে গিয়েছিস মানে এই না যে আমি এখন তোদেরকে মারতে পারবো না। রান্নাঘরেই আছি, আর এখানে যেমন আমি আছি তেমন বেলুনও আছে। বেলুন দিয়ে পিটিয়ে দুজনের মাথা ফাটিয়ে ভর্তা বানিয়ে দিব। তাড়াতাড়ি বল, এই অসময়ে ভর্তা বানানো শিখতে চাইলি কেন? নাকি আমি মিনুকে কল করে আসতে বলবো? নিজের মায়ের কথা শুনে মনভি ঘাবড়ে গেল। কনুই দিয়ে মিহালকে গুঁতো দিল। মিহাল মনভির দিকে তাকাতেই মনভি মিহালকে চোখ দিয়ে ইশারা করে বলল তার মাকে সামলাতে। মিহাল শুকনো ঢোক গেলে মায়ের দিকে তাকালো। মিনা মির্জাও এখন উত্তরের আশায় নিজের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা দুই যুবকের দিকে চেয়ে আছে। আসলে মা হয়েছে কি, ওই যে মানে মিনা মির্জা চোখ পাকে ধমকের স্বরে বলেন, মিহাল, ও আ ইউ ই এ করো না, যা বলার স্পষ্ট বলো, নয়তো একটা মারও মাটিতে পড়বে না। নেহাল অসহায় দৃষ্টিতে মনভির দিকে তাকালো। মনভি মিহালের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে ফিস ফিস করে বলল, ভাই মুখে যা আসে তাই বল, চিন্তা করিস না, তুই একা পিটানি খাবি না, তোর সাথে আমিও খাবো। দুজন মিলে না হয় আজকে একটু মায়ের খেলাম, সমস্যা নেই। দুজন মিলে 50-50 শেয়ার করে নিব, 50-50। আপাতত বলে ফেল, নয়তো দেখা যাবে দুজনের 50-র জায়গায় 500% করে মায়ের শেয়ার করতে হবে। মিহাল এবার কিছুটা ভরসা পেল মায়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল, আসলে কালকে আমার এক বন্ধুর জন্মদিন। সে মাসখানেক আগে আমাদের কাছে ভর্তা খাওয়ার জন্য আর্জি জানিয়েছিল, কিন্তু মনে না থাকা এবং ব্যস্ততার কারণে তাকে ভর্তা বানিয়ে খাওয়ানো হয়নি। হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে সে বলেছিল তার জন্মদিনের দিন তাকে ভর্তা বানিয়ে খাওয়াতে হবে, এটা ছিল তার আবদার। এখন তার জন্মদিন কালকে, আর আমাদের কোনো রকম প্রিপারেশনই নেই। তাই তোমার কাছে আসা, তুমি দয়া করে আমাদেরকে ভর্তা কিভাবে বানাতে হয় তা একটু বলে দাও, এবং প্রথমে একটু দেখিয়ে দাও। তারপর আজকে সারা রাত জেগে আমরা নিজ হাতে ভর্তা বানাবো। কথাগুলো বলেই থামলো। মেহাল এক লম্বা শ্বাস ফেলল। মুনফি হা করে তাকিয়ে আছে মেহালের দিকে। সে কল্পনাও করতে পারেনি মেহাল তার মায়ের সামনে এক নাগারে এত বড় মিথ্যা কথা বলে ফেলবে। মিনা মির্জার মন হয়তো কিছুটা ঘুরল। তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বললেন, এ কথাটা আগে বললেই পারতি, এতক্ষণে এক পদের ভর্তা কী করে বানাতে হয় তা শিখিয়ে দিতাম। যাই হোক, এখন আর বেশি কথা না বলে পরনের কাপড়গুলো ছেড়ে অন্য কোনো পোশাক পরে আয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তা বানাতে হয়। মিহাল আর মুনফি স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিহাল নিজের ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করে এলো এবং মুনফি আগে থেকে এই বাড়িতে আসা যাওয়া করতো, তাই সবসময় তার জন্য একটি রুম বরাদ্দ থাকতো এবং সেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাপড় চোপড় থাকতো। মুনফি সেই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। দুজনেই শার্ট প্যান্ট এবং হাফ হাতা গেঞ্জি পরে নিচে এলো। দুজনের চোখে মুখে নতুন কিছু শেখার উৎফুল্ল। মিনা মির্জা 3টি শিলনোড়া বের করলেন। তাদের বাড়িতে আগে থেকেই ছিল। 3টি থাকার কারণ হলো বাংলাদেশে মামুন খানের এক বন্ধু আছে যার ফ্যাক্টরিতে শিলনোড়া বানানো হয়। সে মাঝে মধ্যেই দেশ থেকে এখানে পাঠিয়ে দেন। ফলস্বরূপ এখানে এখন
তাদের বাসায় 3টা শিলনোড়া আছে। রান্নাঘরে সুন্দর করে সব কিছু সামনে রাখলেন মিনা মির্জা। মুনভি এবং মিহাল এসে মিনা মির্জার দুই পাশে বসলো। মিনা মির্জা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভর্তা বানানোর জন্য সব থেকে প্রয়োজন হলো কাঁচামরিচ, শুকনা মরিচ, মরিচ এবং পেঁয়াজ এবং রসুন। এগুলোকে চুলোয় হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। আবার কিছু ভর্তা আছে যেগুলোতে জিনিসগুলো না ভাজলেও হয়, তাহলে ভর্তায় ধাক লাগে বেশি। ভর্তা কয়েক রকমের বানানো যায়, ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে অল্প ভর্তা হবে। তাই আমি মার্কোকে পাঠিয়েছি বাহিরে থেকে কিছু জিনিস আনতে। এখন আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি কিভাবে ভর্তা বানাতে হয়। তোরা শিখে নে, তারপর সে জিনিসগুলো আনলে তোরা নিজেদের মতো ভর্তা বানাতে পারবি। মিহাল এবং মুনভি কেবল নিজেদের মাথা নাড়ল, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। মিনা মির্জা কয়েক পদের ভর্তা অল্প অল্প করে বানিয়ে তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ভর্তা বানাতে হয়। যেমন লাল মরিচের ভর্তা, ধনেপাতার ভর্তা, রসুন আর মরিচের ভর্তা, তাছাড়াও আরও কয়েক পদের ভর্তা বানানো শিখিয়ে দিলেন। মিহাল এবং মুনভি খুব মনোযোগ সহকারে দেখে নিল এবং সাথে সাথে তারাও চেষ্টা করলো। প্রথম একটু কষ্ট হলেও পরে আস্তে আস্তে তারাও শিখে ফেলেছে। আর ছেলে মানুষ শরীরে চর্তিতে মরিচ পেঁয়াজ এগুলো মিহি হয়ে যাচ্ছে সহজে। তারা যখন কি করতে হবে তা বুঝে ফেললো, তখনই মিনা মির্জাকে বুঝিয়ে সাজিয়ে ঘরে পাঠিয়ে দিল। এখন দুই বন্ধু মিলে কাজে লেগে পড়ল ভর্তা বানানোর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাদের শিখতে শিখতে রাত 10টা বেজে গেছে। আজ সারা রাত জেগে থেকে ভর্তা বানাতে হবে। মুনভি মিহালের দিকে তাকালো। মিহাল চোলার আছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজছে। মুনভি মনে মনে বলল, গত রাতেও তো ছেলেটা ঘুমোয়নি নীলার প্রজেক্ট বানানোর কারণে, আবার আজ পরিশ্রম করে ভর্তা বানিয়ে দিচ্ছে। মিহাল নিজেও জানে না সে কতটা ভালোবাসা ফেলেছে তার নীলাঞ্জনাকে। মন চাচ্ছে এক্ষুনি তাকে বলে দেই যে তার নীলাঞ্জনা বিবাহিত না, কিন্তু তার আগে মিহালের নিজের ভালোবাসার কথা নিজের মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমি চাই না মিহাল নিজের ইগো, নিজের অস্বীকারোক্তির কারণে কিছু হারায়। বন্ধু হয়ে নিজের বন্ধুকে আর যাই হোক কষ্ট পেতে দিব না। নীলা এবং ইকরা সব কিছু গোছগাছ করে তৈরি রেখেছে। কালকে ইউনিভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়েই তারা যাবে সেখানে পিঠা বিক্রি করতে। বিকেল থেকে রাত 8টা পর্যন্ত ভালো বেচাকেনা করতে পারবে সেখানে। তারপর বাড়ি এসে আবার পড়াশোনা করতে হবে তাদের। এভাবেই প্ল্যান করলো দুজন মিলে। আর উইকেন্ডে সকাল থেকে রাত 10টা পর্যন্ত পালা করে থাকবে দুজনে। সকল কাজ মিটিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো দুজনে। নীলা সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে ইকরার উদ্দেশ্যে বলল, তো কি মনে হয় পেয়ারেলাল এবং তোর সেই জেন্টলম্যান কি ভর্তা বানাতে পারবে? তারা কি আদৌ কখনো ভর্তা বানিয়েছে? আমার তো মনে হচ্ছে এখনও ভর্তা খেয়েই দেখিনি। বডি দেখলেই মনে হয় সব সময় ডায়েট করে এসেছে। ইকরা হেসে উঠল নীলার কথা শুনে। হাসতে হাসতে বলল, এত চিন্তা হলে ফোন করে দেখ, যদি তারা না পারে তাহলে আমাদেরই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। নীলা বিনা বাক্যে ফোন বের করে মুনভিকে কল লাগালো। মুনভি কেবল এক পদের অনেকগুলো ভর্তা বানিয়ে শেষ করলো। ভর্তাগুলো শিলনোড়া থেকে তুলে একটি বক্সে রেখে হাত ধুয়ে নিল, কারণ এখন আরেক পদের ভর্তা বানাবে। ঠিক এমন সময় হঠাৎ তার কল বেজে উঠল। মিহাল তখন শিলনোড়াতে ভর্তা বানাতে ব্যস্ত। মুনভি কল ধরে কিছুটা দূরে গিয়ে ফিসফিসিয়ে কথা বলল, হ্যালো, আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ আমি আর মিহাল রান্নাঘরে ভর্তা বানাচ্ছি। তোমরা চিন্তা করো না। আর তোমার ফুপু প্রথমে দিয়েছিল ভালো করে আমাদেরকে, তাই আমাদের ভর্তা বানাতে অসুবিধা হচ্ছে না। নীলা আর ইকরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মুনভি লক্ষ্য করলো মিহাল ভর্তা বানাতে বানাতে একা একাই বকবক করছে। মুনভি দুষ্টু হেসে নীলা এবং ইকরার উদ্দেশ্যে বলল, মিহাল কি বলে শুনতে চাও তোমরা? নীলা এবং ইকরা দুজনেই নড়ে চড়ে উঠল এবং একসঙ্গে বলে উঠল, নিঃসন্দেহে হ্যাঁ। মুনভি বাঁকা হেসে ফোন পকেটে ভরে মিহালের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, এই মুহূর্তে যদি তুই ইরফানকে পেতি তাহলে কি করতি? মিহাল ভর্তা বানানো ছেড়ে মুনভির দিকে তাকালো এবং কিছুক্ষণ নীরব থেকে তারপর জবাব দিল, তাহলে এই লাল মরিচের ভর্তা তার পেছনে লাগিয়ে দিতাম। আসছে আমার নীলাঞ্জনাকে বিয়ে করতে। সে আমার নীলাকে ডিজার্ভই করে না, আবার নাকি বাংলাদেশে নীলাকে বিয়ে করে বসে আছে। ইচ্ছে করছে এই ভর্তা ওর। বলেই থামলো মিহাল।
ইরফান তার নাকে দম ধরে রেখেছে। ইচ্ছে করছে ইরফানের মাথা শিলনোড়ায় রেখে ভর্তা বানিয়ে ফেলতে, কিন্তু আফসোস এখন সেটা করতে পারছে না, তাই আবার ভর্তা বানানোর দিকে মনোনিবেশ করল। নীলা এবং ইকরার ফোন মিউট করা ছিল। মেহালের কথা শুনে তারা দুজনে হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে গিয়েছে। নীলা অবাক না হয়ে পারছে না। মেহাল ইউনিভার্সিটিতে মুখের মাঝে যে গাম্ভীর্য এনে রাখে তার তুলনায় এখনের বলা কথা একদম ভিন্ন। হাসতে হাসতে দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন কথা শুনতে হবে তারা কখনোই ভাবতে পারেনি। মনভি নিজেও হাসতে হাসতে বেহাল অবস্থা। কোনো মতে পকেট থেকে ফোন বের করে ফোন কেটে ফেলল সে। তার কটন ক্যান্ডির সামনে মা নিজ্জাতের ফালুদা। মেহাল যদি জানতে পারে সেই মাত্র যে কথাটি বলেছে সেই কথাটি তার নীলাঞ্জনা শুনেছে, তাহলে হয়তো মনভির ভর্তা বানিয়ে ফেলতে এতক্ষণে। কিন্তু আফসোস বেচারা কিছুই জানে না। আজকে রাত 2টায় তারা দুজন মিলে কয়েক পদের ভর্তা বানিয়ে ক্ষান্ত হলো। দুজন মিলে বানিয়েও এতক্ষণ সময় লেগেছে, কারণ আগে কখনো তাদের ভর্তা বানানোর অভ্যাস নেই। একটু পরপর হাত জ্বালাপোড়া করেছে। বারবার ভর্তা বানানো রেখে উঠে দাঁড়িয়েছে, কারণ এভাবে বসে থাকার কারণে মাঝে টান পড়ে যায় বারবার। এসব করতে করতেই রাত 2টা বেজে গিয়েছে তাদের। তারপর শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে দুই ক্লান্ত পুরুষ। অথচ শরীর ক্লান্ত থাকলেও চোখে মুখে বিরক্তির কোনো ছাপ নেই, কারণ তারা তাদের ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পেরেছে, এতেই তারা খুশি। ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করাই যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের বাড়ি পৌঁছলো লিসা। গোটা একদিন সে ওই বন্ধ রুমে বন্দি ছিল। অবশ্য তাকে সময় মতো খাবার এবং পানিও দেওয়া হয়েছিল। একদম ভোরে তাকে কিছু লোক তুলে এনে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তার হাতের বাঁধন খুলে দিয়ে গিয়েছে। এতে লিসা চোখের বাঁধন খুলে ফেলল। ততক্ষণে গাড়ি চলে গিয়েছিল। লিসা গাড়ির নাম্বার দেখতে চাইলেও পারল না, কারণ গাড়ির নাম্বার হাইড করা ছিল। লিসা বুঝতে পারলো এইটা প্রি প্ল্যানিং, তাই আর বাহিরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতর চলে গেল। তার পাশে এক্সট্রা চাবি ছিল, যেটা সবসময় থাকে। বাবা মার প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় বা চিন্তা কোনোটিই নেই তার মাঝে, কারণ প্রায় সে বন্ধু বান্ধবদের নিয়ে রাত ভোরে বাড়ি ফিরে। এখন তাকে শাসন করাও ছেড়ে দিয়েছে তার মা বাবা। অবশ্য আজ তার ইচ্ছে করছে মা বাবার শাসন পেতে, কারণ এখন যদি তাকে শাসন করার জন্য মা অথবা বাবা জেগে থাকতো, তাহলে নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতো কোথায় ছিল এতক্ষণ, এবং সে তার সাথে আজ যা ঘটেছে তা বলতে পারত। আজ তার একা ঘুমোতেও ভয় করছে, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। আজ তার সাথে যা ঘটেছে তা বোঝার চেষ্টা চালিয়ে গেল। কে করলো এমনটা তার সাথে, আর কেনই বা করলো? তাকে তুলে নিয়ে অন্ধকার রুমে আটকে রেখে কারো কী লাভ? আবার তাকে হুমকি দিয়ে কেবল একটি কথাই বলা হলো, সময় থাকতে শুধরে যাও, সীমা অতিক্রম করলে পা কেটে হাতে ধরিয়ে দেবে। লিসা কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না তাকে এমনভাবে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার মানে কি। আবার সসম্মানে বাড়িও পৌঁছে দিয়ে গেছে কোনো ক্ষতি করা ছাড়া। এইসব হিসাব করতে করতেই লিসা ঘুমের রাজ্যে পাড়ি দিল। ভোরের স্নিগ্ধ আলোয় প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের সোনালি কিরণ গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে হীরের মতো দ্যুতি ছড়ায়। মৃদু বাতাস বয়ে নিয়ে আসে মাটির সোলা গন্ধ, আর পাখির কলকাকলিতে শান্ত ভোরের নিস্তব্ধতা ভেঙে যায়, যা এক রোম্যান্টিক ও কাব্যিক পরিবেশ তৈরি করে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভাঙল মেহালের। আস্তে আস্তে উঠে বসলো পুরুষটি। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়ি বন্ধ করলো। সময় দেখে নিল সকাল 7:30। মেহাল আলসেমি ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখ হতে এখনও ঘুমের রেশ কাটেনি। বেচারা ঢলতে ঢলতে ওয়াশরুমে চলে গেল। কিছুদিন ঘুম হয়নি ট্রেনিংয়ের জন্য, তারপর আবার নীলার প্রজেক্ট বানানো, আবার গতরাতে ভর্তা বানালো। ভাগ্যিস যে যখন হাত জ্বালা পোড়া শুরু করেছিল তখনই দুজন মিলে গ্লাভস পরে নিয়েছিল। মনভি গতরাতেই তাকে বলে দিয়েছিল সেই সকালবেলা হসপিটালে চলে যাবে, কারণ তার ডিউটি আছে। একেবারে গোসল করে বের হয়েছে মেহান। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডের ওপর থেকে ফোন হাতে নিল। হোয়াটসঅ্যাপে গিয়ে নীলাকে পাঠানোর জন্য মেসেজ টাইপ করতে লাগলো, কিন্তু কিছু একটা ভেবে টাইপিং কেটে দিয়ে ডিরেক্ট কল লাগালো। সকাল সকাল তার নীলাঞ্জনার মধুর কণ্ঠস্বর শুনতে মন চাইল, আর মেহাল খানের মন যাচাই মেহাল খান তাই করে। নীলা আর ইকরা গতরাতে অনেকক্ষণ যাবৎ হাসাহাসি করার কারণে তাদের ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল, তাই এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। দুজনেই হল রুমের মেঝেতে শুয়ে আছে।
গত রাতে যখন হাসতে হাসতে সোফা থেকে পড়ে গিয়েছিল, তারপর দুজনের কেউই আর কষ্ট করে মেঝে থেকে ওঠেনি, বরং এখানেই শুয়ে শুয়ে আড্ডা দিয়েছিল। কিন্তু কখন যে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল কারো খেয়ালই নেই। ফোনের রিংটোনের শব্দে নীলার ঘুম হালকা হলো। সে হাত বাড়িয়ে সোফার ওপর থেকে ফোন হাতে নিল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হলো, বলো। আসলে এমন সময় নীলাকে সবসময় তার মা কিংবা বাবা ফোন করে। নীলা ভেবেছে আজকেও রোজগারের মতো তার মা অথবা বাবাই ফোন করেছে, তাই কে কল করেছে তা না দেখেই ফোন রিসিভ করে নিজের মতন করে কথা বলা শুরু করেছে। মিহাল ক্ষণিকের জন্য থমকে গেল তার নীলাঞ্জনার ঘুম জড়ানো কণ্ঠ শুনে। মিহালের ভাষ্যমতে তার নীলাঞ্জনার ঘুমন্ত কণ্ঠস্বর হলো এক মায়াবী নীরবতা, যা স্বপ্ন ও বাস্তবতার সন্ধিক্ষণে তুলতে থাকে। তাছাড়া দূর পাহাড় থেকে ভেসে আসা মৃদু বাঁশির সুর অস্ফুট আধোজ এবং অদ্ভুত শান্ত। এই কণ্ঠ নিস্তব্ধ রাতে স্নিগ্ধ জোছনার মতো, যেখানে অবচেতন মনের কথাগুলো বকুল ফুলের মতো ঝরে পড়ে। নিঃশ্বাসের সাথে মিশে থাকে এক গভীর আচ্ছন্নতা। নীলা আবার বলে উঠল, উফ মা, কথা বলছো না কেন? আবার কি নতুন কোনো কাহিনী হয়েছে? আর ইরফানের বউ কথাটি বলবে তার আগেই মেহাল কথা বলে উঠল, আমি তোমার মা না নীলা মির্জা। ঘুম থেকে উঠে পড়ুন, সকাল হয়ে গেছে, ইউনিভার্সিটি যেতে হবে তো নাকি? নীলা মেহালের কণ্ঠ শুনে তৎক্ষণাৎ ফোন কান থেকে সরিয়ে মুখ বরাবর করলো নাম্বারটি দেখার জন্য। সে ভাবছে হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছে, তাই সেও শিওর হবার জন্য এমনটি করলো। কিন্তু যখন দেখলো নাম্বারটি প্যারে লাল দিয়ে সেভ করার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে ঘুম উড়ে গেল। হাত ফসকে মুখের ওপর পড়ে গেল ফোনটি। নীলা তড়িঘড়ি করে উঠে ফোন ধরে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, সরি প্রফেসর, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। আমি ভেবেছি মা অথবা বাবা কল করেছে, তাই এভাবে বলেছিলাম। মেহাল কণ্ঠে একরাশি বিরক্তি এবং হিংসা নিয়ে বলল, তাহলে ইরফানের কথা কেন বলছিলে? খুব আপন কেউ কি তোমার? নীলার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিনকাল সময় ব্যক্তি সব ভুলে গিয়ে অন্যমনস্ক হয়ে বলে ফেলল। ছিল। মেহালের চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? নীলা থতমত খেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছিল তা বুঝতে পেরে জিভে কামড় বসালো। এখন নিজেকে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কথা ঘোরানোর জন্য বলল, বাদ দিন প্রফেসর, ফ্লোতে বলে ফেলেছি। যাকে সেই সব আপনি আগে বলুন, আপনি হঠাৎ কল দিয়েছেন যে? মিহাল বুঝলো কিছু তো একটা ঘাবলা আছে। তার নীলাঞ্জনা নিশ্চিত কিছু লুকাচ্ছে, কিন্তু কি সেটা সে জানে না এবং তাকে যে করেই হোক জানতে হবে। মেহাল নিজের চিন্তাভাবনা দূরে সরিয়ে বলতে শুরু করলো, আসলে তোমার চিতই পিঠার জন্য ভর্তা বানানো শেষ, বিকেলে না হয় আমি তোমার স্টলে এসে দিয়ে যাব। নীলা বাঁকা হাসলো। সে আগে থেকেই জানে মিহাল ভর্তা বানিয়েছে। নীলা বলল, বাট ইউ আর মাই প্রফেসর, রাইট? আপনি প্রফেসর হয়ে কেন একজন স্টুডেন্টের জন্য, আই মিন একজন সাধারণ স্টুডেন্ট যে কিনা সবে মাত্র বাংলাদেশ থেকে এখানে এসেছে, তার জন্য ভর্তা বানাতে গেলেন? হোয়াই হোয়াই হোয়াই? আর অবাক করার বিষয় যে আপনি ভর্তা বানিয়েছেন। মেহাল নীলার কথা শুনে কপাল ঝাপড়ালো এবং বিড়বিড় করে বলল, কেন যে সেই দিন ওই কথাগুলো বলতে গিয়েছিলাম আল্লাহ মাহবুদ জানে। সব দোষ ইরফানের, শালা ইঁদুর কোথাকার। মেহালের নিজে নিজে বিড়বিড়ানি থামলো নীলার কথা শুনে যখন নীলা বলল, আর তাছাড়াও তো ভর্তা বানানোর কথা তো ওনার ছিল। নেহাল কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, উনার বলতে কিনার? কেন, আপনার ফ্রেন্ড আছে না, ওই যে উনি, আমি ওনার কথা বলছি। মেহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে নিজের চুল খামচে ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। সকালে একবার নীলার মুখ থেকে ইরফানের নাম শুনলো, এখন আবার মুনভিকেও। উনি বলছে এটা তার হজম হলো না। এখনই মনে হচ্ছে বদ হজম হয়ে যাবে। ফোন কানের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে আবার একা একাই বিড়বিড় করলো, সব দোষ ইরফানের। এখন ইচ্ছে করছে ইঁদুর মারার বিষ দিয়ে চা বানিয়ে খাওয়াই। ভর্তা বেটে আগে পেছনে লাগিয়ে দিতে হবে। যখন জ্বালা হবে তখন বুঝতে পারবে আমার কলিজায় কি পরিমাণ জ্বালা হচ্ছে। মিহালকে কিছু বলতে না দেখে নীলা নিজের রুমে যেতে বলতে লাগলো, হ্যালো হ্যালো। মিহালের হুঁশ ফিরল। সে মাথা নেড়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা দূর করে বলতে লাগলো, শোনো লীলা রানী, এইসব উনি টুনি অ্যাপ্রুভাল না। মনভিকে ভাইয়া রাখবে, অনলি ভাইয়া।
ওকে চাইলে নিজের আপন ভাই বানিয়েও ফেলতে পারো, আমি সাহায্য করব, আই সোয়ার। দরকার পড়লে ভাই বোনের চুক্তিপত্র করব, তুমি কেবল সাইন করবে, সেখানে সাক্ষী হিসেবে আমি থাকব। কিন্তু তবুও তুমি তাকে উনি বলে সম্বোধন করবে না। প্রয়োজন পড়লে কাকা, দাদা, নানা, চাচা, আঙ্কেল সব ডাকতে পারো, বাট নো উনি। উনি সম্বোধন করে কেবল আমাকে ডাকতে পারো। একটু আগে না বললে আমি ওর প্রফেসর, তাহলে এইভাবে সম্মান দিয়ে কেবল আমাকে ডাকবে। উনি ইজ অনলি ফর মি, আন্ডারস্ট্যান্ড? নীলার মুখ আপনা আপনি হা হয়ে গেল। সে এত বড় ব্যাখ্যা আশা করেনি। তার নিজেরও মনে পড়ছে না কবে সে সৃজনশীল প্রশ্নের জন্য গত বা ঘতে এত বড় উত্তর দিয়েছিল। তার কাছে তো মেহালের বলা কথা রচনার মতো লাগছে। মনে হচ্ছে লোকটি নিচের সারাদিন এসব ভেবে কাটিয়ে ফেলে। নীলা তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে নম্র স্বরে বলল, আমার ইউনিভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। মেহালেরও যেন টনক নড়ল। নীলা সালাম দিয়ে ফোন কেটে দিল। মেহালের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীলার ঠোঁটেও তার অজান্তেই হাসির ঝিলিক দেখা গেল। নীলা আর একরা রোজগারের মতো ক্যাব করে ইউনিভার্সিটিতে চলে এলো। যে যার যার মতো যার যার ক্লাসে চলে গেল। নীলা ক্লাসে গিয়ে বসতেই দেখলো আজ কেউ লিসা অনুপস্থিত। নীলার কাছে বিষয়টা সন্দেহজনক লাগলো, কারণ সে আসার পর থেকে লিসা একদিনও ক্লাস কিংবা ইউনিভার্সিটি মিস দেয়নি, অথচ দুদিন যাবৎ নেই। আর এই 2 দিনে তো সেও কিছু করেনি। কিন্তু নীলা আর এইসব ভেবে সময় নষ্ট না করে ব্যাগ থেকে বই বের করে পড়ায় মন দিল। ক্লাস শুরু হতে এখনও খানিকটা দেরি আছে। সে তার পড়ার এতক্ষণে ভালো করেই চোখ বুলিয়ে নিতে পারবে। গতকাল ফুপুর সন্ধান পাওয়ার খুশিতে আর পড়তে পারেনি মেয়েতে। তার উপর আজ সকালেও দেরি করে ঘুম থেকে ওঠার কারণে পড়া তৈরি করে আসতে পারেনি। পড়া তো দূরের কথা, খেতেই তো পারেনি। এখন ভীষণ ক্ষুধা লেগেছে তার, কিন্তু আপাতত ব্রেক টাইম নেই। আর ব্রেক টাইম যখন আছে তখন তাকে পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক করতে হবে। আর পরবর্তী ক্লাস আর কারো না, বরং প্যারেলালের। একে একে সবগুলো ক্লাস শেষ করল নীলা। এখন আর 2টা ক্লাস আছে, তার আগে ব্রেক টাইম আছে। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এখন খেতে গেলে যে চলবে না, তাকে তো হোমওয়ার্ক করে শেষ করতে হবে। তাই নীলা নিচের স্থান থেকে না নড়ে সেখানে বসেই খাতা কলম বের করলো। এমন সময় মেহাল ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই এই সময় প্রফেসরকে দেখে অবাক হলো। কেউ বেঞ্চের ওপর বসে আড্ডা দিচ্ছিল, তো কেউ সবে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় প্রফেসরকে দেখে সবাই থমকে গেল এবং নিয়মমাফিক দাঁড়িয়ে সম্মান জানালো। নীলা ওখানে একটু অবাক হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মেহাল ক্লাসরুমের ভেতর সম্পূর্ণরূপে প্রবেশ করে হাসি মুখে ফরাসি ভাষায় বলতে লাগলো, চিন্তা করো না তোমরা, আমি টিফিন টাইমে ক্লাস করাতে আসিনি, বরং আজ তোমাদের ট্রিট দিতে এসেছি। আজকে লাঞ্চ আমার তরফ থেকে। হ্যাপি সবাই? ক্লাসের সবাই খুশিতে উল্লাস করে হুররে বলে চিৎকার করে উঠল। নীলা তো অবাক নয়নে দেখে যাচ্ছে মেহালকে। মেহাল 2জন পিয়নকে ইশারা করলো যারা দরজার সামনে দাঁড়িয়েছিল। মেহালের ইশারা পেতেই 2জন পিয়ন বড় কার্টুন নিয়ে ক্লাসের ভেতর প্রবেশ করলো। একে একে সবাইকে খাবার প্যাকেট দিতে লাগলো। সবার জন্যই বার্গার, স্যান্ডউইচ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দিল। নীলার পালা আসতেই একজন পিয়ন বলল, স্যার প্যাকেট তো কম পড়েছে। তখনই মেহাল ইশারা করতে পিয়ন চলে গেল এবং নেহাল নিজের হাতে থাকা একটি প্যাকেট নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অ্যাকচুয়ালি যেহেতু বাইরের খাবার কম পড়েছে, তুমি না হয় এটা খাও। সমস্যা নেই প্রফেসর, আমি পরে কিছু খেয়ে নিব। মেহাল গলার স্বর ভারী করে বলল, সকালেও খাওনি কিছু, তাই চুপচাপ এটা নিয়ে নাও। খালি পেটে ফাস্টফুড খেতে নেই। আমি সকালে রান্না করেছিলাম খিচুড়ি, সাথে বেগুন ভাজি আর ফিশ ফ্রাই। আমি তোমার প্রফেসর, তাই আমার মুখে মুখে কথা না বলে যা বলছি তাই করো। তখন নীলার সাথে কথা বলার পর মেহাল ঘুরের দিকে তাকিয়ে দেখল যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে নীলা রান্না করে খেতে পারবে না। তাই তার মনে হলো হয়তো নীলা না খেয়ে চলে আসবে। এই জন্য ইউনিভার্সিটিতে এসে নিজের প্রথম ক্লাস করে আবার বাড়ি ফিরেছে। তারপর নিজের এবং নীলার জন্য ভালো করে রান্না করে আবার ইউনিভার্সিটিতে সময় মতো চলে আসে। কিন্তু কেবল নীলাকে সে খাবার দিতে পারবে না, এবং দিলেও নীলা কখনোই নেবে না। তাই সবাইকে দেওয়ার মাধ্যমে নীলাকে নিজের হাতের বানানো খাবার দিচ্ছে। নীলা কিছু বলল না, এমনিতেও তার ভীষণ ক্ষুধা লেগেছিল। হাত বাড়িয়ে মেহালের কাছ থেকে প্যাকেটটি নিতে নিতে ফিস ফিস করে বলল, আপনি কুকিং করতে পারেন? নীলা কথাটি নিচু স্বরে বললেও মেহাল কাছে থাকাই শুনতে পেল। সে বাঁকা হেসে বলল, অবশ্যই, কেন পারবো না। ইটস কুকিং, অর্থাৎ আমার মতন কিংদের জন্য, নট কুইন। তাহলে আমি পারবো না তো কে পারবে?
নীলার ঠোঁট কামড়ে হাসলো, কিন্তু মাস্ক পরে থাকার কারণে মিহাল তার হাসি দেখতে পেল না। কিন্তু চোখ কুঁচকে যাওয়া দেখি বুঝতে পারলো তার নীলাঞ্জনা হাসছে। মিহাল নীলার কুঁচকে যাওয়া চোখ দেখে মনে মনে প্রতিজ্ঞা করলো, নীলাঞ্জনা, কখনো তোমার ঠোঁট হতে হাসি হারিয়ে যেতে দেব না। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছু হতে পারে না। যেন এক অলিখিত সংলাপে আমি তাকে বলে দিই, তুমি হাসলে আমি বাঁচি। তোমাকে হাসি খুশি রাখার দায়িত্ব এই মিহাল খানের। মিহাল চলে গেল ক্লাসরুম থেকে। নীলা পেছনের দিকে গিয়ে খাবার খেয়ে নিল। ততক্ষণে ব্রেক টাইম শেষ। নীলা পানি খেয়ে দৌড় দিয়ে আবার নিচের সিটে বসলো, কারণ লাঞ্চ করার জন্য সে হোমওয়ার্ক করতে পারেনি। আর সবার কাছ থেকে শুনেছে মিহাল অনেক স্ট্রিক্ট। যদি কেউ ক্লাসের পড়া করে না আসে অথবা হোমওয়ার্ক না করে, তাহলে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাকে 1 সপ্তাহ ক্লাস করতে দেয় না নিজের। আর এই জায়গায় তো তার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই হোমওয়ার্ক না করার। কিন্তু এখনই তার প্রফেসর চলে আসবে এবং এর ভেতর সে নিজে হোমওয়ার্কও করতে পারবে না। তার মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। ততক্ষণে মিহাল আবার ক্লাসরুমে ফেরত এলো নিজের ক্লাস করার জন্য। সবাই আবার তাকে দেখে দাঁড়ালো। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছিল, সে মিহালকে খেয়াল করেনি। মিহাল তার নীলাঞ্জনাকে প্রথম লক্ষ্য করলো, তারপর লক্ষ্য করলো যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছে, চোখে মুখে চিন্তার ছাপ। মেহাল ভাবলো হয়তো চিতই পিঠার বিজনেসের চিন্তায় তার নীলাঞ্জনা গতরাতে হোমওয়ার্ক করতে পারেনি। তার ভীষণ মায়া হলো মেয়েটির জন্য। এত বছরের শিক্ষক জীবনে তার প্রথম কোনো স্টুডেন্টের ওপর মায়া হলো। আর মায়া হবে বা না কি করে? এটা তো আর যে কোনো স্টুডেন্ট নয়, এটা তো তার নীলাঞ্জনা। সে গলা খকারি দিয়ে বলল, সব সময় তো পড়াশোনা করাই, আজ আমরা সবাই মিলে এনজয় করব। আজকেও প্রত্যেক স্টুডেন্ট বেশ অবাক হলো, কারণ এই প্রফেসরকে তাদের কাছে অচেনা লাগছে। কিন্তু সবাই খুশি হলো বটে, কারণ তারাও সব সময় ক্লাস করতে করতে বোর হয়ে গিয়েছে। সবাই হ্যাঁ বলল। নীলা এখনও নিজের কাজে ব্যস্ত। সে ভাবলো হয়তো এই সুযোগে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবে। মেহাল তা দেখে সবার উদ্দেশ্যে বলল, আজ আমি কারোর হোমওয়ার্ক দেখব না। কথাটি নীলার দিকে তাকিয়ে বলল। কথাটি শোনা মাত্রই নীলা মিহালের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। কিছুক্ষণের জন্য সময় থমকে গেল, কিন্তু পরক্ষণেই নীলা নিজেকে সংযত করে চোখ নামিয়ে ফেলল। বুক ধরফর করতে লাগলো। কানে ভেসে এলো মনভীর বলা একটি কথা, তোমার ফুফাতো ভাই ওরফে তোমার প্রফেসর তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কথাটি শোনার পর থেকে সে তেমন পাত্তা দেয়নি, বরং এড়িয়ে চলেছিল। কিন্তু এখন নীলার সত্যি মনে হচ্ছে মিহাল তার জন্য মন থেকে কেয়ার করে। সে প্রথম দিন থেকে তার জন্য কেয়ার করে এসেছে। সারা রাত জেগে তার প্রজেক্ট করে দিয়েছিল। কত সুন্দর সে খায়নি বলে তার জন্য খাবার নিয়ে এসেছে। এখন আবার এসে লক্ষ্য করলো সে হোমওয়ার্ক করেনি, তাই এর জন্য আজ হোমওয়ার্ক দেখবে না বলে দিল। নীলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই অনুভূতির মাঝে আর হারিয়ে যেতে চায় না। এক ভুল সে বারবার করতে চায় না, নিজেকে আর বরবাদ করতে চায় না। ভালোবাসা নামক মিথ্যা মায়াজালে আবদ্ধ হতে চায় না, নিজেকে কষ্ট দিতে চায় না। এখন কেবল নিজেকে ভালোবাসতে চায়। মনে মনে যখন নীলা এইসব ভাবতে ব্যস্ত ছিল, তখন মেহাল বলে উঠল, নীলা মির্জা, আপনার পাশের জনের গান গাওয়া শেষ, এখন আপনার গান গাওয়ার পালা। নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এতক্ষণ যে তার আশেপাশের মানুষগুলো গান গাচ্ছিল, এদিকে তার খেয়াল ছিল না। সে তো নিজের চিন্তায় মগ্ন ছিল। সে গান গাইবে না বলে যে না কিছু বলতে নিল, অমনি মেহালের চোখের দিকে তাকালো। মেহালের চোখ যেন তার কাছে অনুরোধ করছে গান গাওয়ার জন্য। সে নিজেও সে অনুরোধ ফিরিয়ে দিতে পারলো না, তাই দাঁড়িয়ে পড়লো গান গাওয়ার জন্য। মেহাল নড়ে চড়ে উঠল তার নীলাঞ্জনা কি গান গায় তা শোনার জন্য। চুপিসারে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ভিডিও অন করে তার শার্টের পকেটে রাখলো এবং ক্যামেরা ওপেন করে রাখলো। সে তার নীলাঞ্জনার গাওয়া গান রেকর্ড করে রাখতে চায়। নীলা চোখ বন্ধ করে গাইতে লাগলো। আসলে এটা কেবল গানের লাইন না, বরং তার মনের কথা, যা সে কখনোই মুখ ফুটে কাউকে বলতে পারেনি। আজ গানের মাধ্যমে নিহালের কাছে প্রকাশ করে ফেলল। নিহাল কেবল গান শুনেছে তা না, বরং সে প্রত্যেকটা লাইনকে অনুভব করেছে। সে আজ উপলব্ধি করতে পেরেছে তার নীলাঞ্জনা কতটা কষ্টে আছে। তার মস্তিষ্ক জানান দিচ্ছে তাকে খুব দ্রুত একটি সিদ্ধান্তে আসা লাগবে।